প্রায় 2 বছর পর বাবার বাড়িতে ফিরে এসে আমি একদম কল্পনাও করতে পারিনি যে এমন একটা কিছু ঘটবে। মায়ের অনুপস্থিতিতে আমরা 2 বোন ছিলাম বাড়িতে। বাবা প্রতিদিন রাতে মদ পান করে বাসায় ফিরে আসতেন এবং ছোট বোনকে তার ঘরে নিয়ে যেতেন। এতদিন পর যখন আমি বাড়ি এলাম, তখন বাবার এমন আচরণে কিছুটা পরিবর্তন দেখলাম। এখন তিনি মদ খেয়ে আমাকে তার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আর আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। এরপর তিনি কোনো কথা না বলে আমাকে তার ঘরে নিয়ে গিয়ে, বন্ধুরা, আমি শিলা। 2 বছরের দাম্পত্য জীবনের পর বাবার বাড়িতে চলে এসেছি। আমার এভাবে আসার পিছনে বিশেষ কোনো কারণ ছিল না। দীর্ঘদিন পর আমার স্বামী বলল যে বাবার বাড়ির খবর একটু নেওয়া উচিত। তবে এতদিন না আসার মূল কারণ ছিল বাবার মদ পানের অভ্যাস। কিছুদিন আগে বাবার ফোন পেয়ে এই সিদ্ধান্ত নিলাম। বাবা জানালেন তিনি মদ পান করা ছেড়ে দিয়েছেন। তার মলিন মুখ দেখে এবং ছোট বোন সোনিয়ার সাথে দেখা করার ইচ্ছা হলো। সোনিয়া আগে হোস্টেলে থেকেই লেখাপড়া করছিল। এখন সে একাদশ শ্রেণীতে পড়ে। আর মাত্র 3-4 মাস হলো সে বাড়ি ফিরেছে। বাড়িতে এসে বাবা আমাকে জড়িয়ে ধরলেন, যেন একটু বেশি স্নেহ দেখাচ্ছিলেন। সোনিয়া আমার কাছে দেখা করতে এলো, তবে তার মুখে কিছুটা অস্বস্তি ছিল। সোনিয়া বাবাকে পানি দিতেও ভয় পাচ্ছিল, যেটা দেখে আমি অবাক হলাম। জানি না সে কবে থেকে এতটা ভয় পেতে শুরু করেছে। বিশেষ করে বাবা তো এখন মদ পান করা ছেড়ে দিয়েছেন। সেদিন বাবার বন্ধু বাবা আমাদের বাড়িতে এসেছিলেন। তাদের পরিবার আমাদের খুব ঘনিষ্ঠ ছিল। বাবার বন্ধু মারা যাওয়ার পর দাদু নিয়মিত আমাদের বাড়িতে আসতেন। বাবাকে মদ ছাড়তেও তিনি উৎসাহ দিয়েছিলেন। সেদিন বাবা দাদুর সাথে বাইরে গিয়েছিলেন। যখন বাবা ফিরে এলেন তখন তার মদ্যপ অবস্থায় দেখে আমি অবাক হলাম। দাদু বললেন, মেয়েরা তোমার বাবার খেয়াল রেখো। তাকে কতবার বলেছি মদ ছেড়ে দিতে, কিন্তু আজ সে মদ্যপানের কারণ হিসেবে বলল যে তার বড় মেয়ে 2 বছর পর বাড়ি এসেছে। আসলেই তোমার বাবা খুব জটিল মানুষ। আমি যখন বাবাকে তার ঘরে পৌঁছে দিতে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরে রাখলেন যেন আমি তার স্ত্রী। পরের দিন সকালে শ্বশুর বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে বাবা আমাকে থামিয়ে দিয়ে বললেন, কোথায় যাচ্ছ? এসেছ তো মাত্র 1 দিন হয়েছে, আর কয়েকটা দিন থেকে তারপরে যাবে। আমি জবাব দিলাম, আপনি যদি মদ খাওয়া না ছাড়েন তাহলে আমি আর এখানে থাকব না। সোনিয়াকে নিয়ে যাচ্ছি। আমার কথায় বাবা বিচলিত হয়ে পড়লেন। সোনিয়া বাবার সৎ মেয়ে হলেও বাবা তাকে নিজের মেয়ের মতোই দেখেছেন। মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিয়েতে সোনিয়া আমাদের জীবনে আসে। আমি সোনিয়াকে সব সময় নিজের আপন ছোট বোনের মতোই ভালোবেসেছি। বাবার কথা মতো আমি আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলাম। 3 দিন পর আমি সোনিয়াকে নিয়ে বাজারে গেলাম। তার জন্য অনেক সুন্দর পোশাক এবং মেকআপের সামগ্রী কিনলাম। বাড়ি ফিরে আমি সোনিয়াকে বললাম নতুন পোশাকগুলো পরে দেখতে। একটি পোশাকে তাকে বিশেষ সুন্দরী লাগছিল। আমি তাকে সাজতে বললাম, আর নতুন পোশাকে সোনিয়াকে অপূর্ব সুন্দরী লাগছিল। তার এই অসাধারণ কিছু ছবি মোবাইলে তুলেছিলাম। ঠিক তখনই বাবা বাড়ি ফিরে এলেন। বাবা সোনিয়াকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, আমার সোনিয়া এখন অনেক বড় হয়ে গেছে, কত সুন্দরী দেখাচ্ছে। তবে বাবার কথায় সোনিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনে হচ্ছিল বাবার হাত তার কাঁধে রাখাটা সে একদমই সহ্য করতে পারছে না। আর সঙ্গে সঙ্গে সে সেখান থেকে সরে গেল। সেই রাতে আমি আর সোনিয়া এক ঘরে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে দেখি সোনিয়ার কাঁদছে। প্রথমে আমি ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি, তাই ঘটনাটা এড়িয়ে গেলাম। কিন্তু কিছুদিন পর আবার দেখলাম একই ঘটনা। সোনিয়া রাতে কাঁদছে। প্রতিদিন কি কেউ এত দুঃস্বপ্ন দেখে? তখন থেকেই আমার মনে সন্দেহ জাগতে লাগল। সেই রাতেই তাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম, সোনিয়া, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? সে বলল, কিছু না, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তার কথা শুনে আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ আমি হারিকেনের বাতির আলো বসেছিলাম। হঠাৎ আমার দৃষ্টি পড়ল সোনিয়ার দিকে। সে ঘুমের মধ্যে পাশ ফিরে শুয়েছিল। আমি খেয়াল করলাম তার শরীরের কিছু অস্বাভাবিক পরিবর্তন। আমার মনে হলো বিয়ের 3 বছর পেরিয়ে গেলেও আমার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন আসেনি। কিন্তু সোনিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একেবারে আলাদা ছিল।
তার শারীরিক পরিবর্তনগুলো সম্পূর্ণ স্পষ্ট ছিল। বাড়িতে ফিরে আমি লক্ষ্য করলাম সোনিয়া সব সময় ঢিলেঢালা পোশাক পরছে এবং নিজেকে আড়াল করে রাখছে। তখন বুঝতে পারলাম এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মাত্র 16 বছরের একটি মেয়ের শরীরে এত পরিবর্তন কিভাবে হলো তা ভেবে আমি তো অবাক হয়ে গেলাম। কৌতূহলী হয়ে আমি তার কলেজের কয়েকজন বন্ধুর সাথে কথা বলি। আমি জানতে চেষ্টা করলাম সোনিয়ার কি কোনো বিশেষ বন্ধু আছে। সবাই এক কথাই জানালো যে সোনিয়া একদম সেই ধরনের মেয়ে নয়। সে কখনোই দায়িত্বজ্ঞানহীন ছিল না। তবে তার সমস্যা কোথায় তা আমাকে বুঝতে হবে। সেই রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি বাবা ঘরে এসে সোনিয়াকে নিয়ে বাইরে চলে গেলেন। আমি সব কিছু চোখের আড়াল থেকে দেখছিলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। অনেকটা সময় পার হয়ে গেল, সোনিয়া তখনও ঘরে ফিরে আসছিল না। অবশেষে যখন সে ফিরে এলো আমি খেয়াল করলাম তার হাঁটা চলাফেরা স্বাভাবিক নয়, সে বেশ অস্বস্তি নিয়ে চলাফেরা করছে। পরের দিন দুপুরে যখন সোনিয়া কলেজ থেকে বাড়ি ফিরল তখন আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, রাতে তুমি বাবার সাথে কোথায় গিয়েছিলে? সোনিয়া বলল, বাবা ক্ষুধার্ত ছিলেন তাই তাকে খাওয়াতে গিয়েছিলাম। সোনিয়ার এই ব্যাখ্যা আমার কাছে ঠিক মনে হলো না। তখন আমি সরাসরি সোনিয়াকে জিজ্ঞেস করলাম, সোনিয়া তুমি বাবাকে কেমন মনে করো? তিনি কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেন বা তোমার বয়সের তুলনায় বাসায় ভারী কোনো কাজ করতে বলেন? সোনিয়া দ্রুত বলল, না না, বাবা তো আমার খুব যত্ন নেন। তারপর সে নিজের ঘরে চলে গেল। আমার বাবা এখনো বেশ যুবক দেখতে ছিলেন। তার বয়স এখন 50 কি 52 পেরোয়নি। আমি দেখেছি তিনি সকালে নিয়মিত ব্যায়াম করেন এবং সোনিয়াকেও সঙ্গে ডেকে নেন। কিন্তু তাদের মধ্যে কি চলছে তা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। একদিন হঠাৎ আমার ননদ ফোন করলেন। তিনি সোনিয়ার জন্য একটি সম্পর্কের প্রস্তাব নিয়ে কথা বললেন। আমি তাকে জানালাম যে সোনিয়া মাত্র 16 বছরের মেয়ে। তখন তিনি বললেন, প্রস্তাবটি এসেছে খুব ভালো ছেলের। নন্দের কথায় আমি ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলাম এবং তাদের বাড়িতে আমন্ত্রণ জানালাম। যখন তারা সোনিয়াকে দেখলেন ছেলের মা বললেন, আপনার বোনের বয়স কি সত্যি 16? দেখুন এই মেয়ের শরীরে বয়সের তুলনায় বড় পার্থক্য রয়েছে। এমনকি ছেলের মা স্পষ্টই জানিয়ে দিলেন। আর ছেলের মা স্পষ্টভাবে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন। কারণ তাদের মনে হয়েছে সোনিয়ার শারীরিক গঠন তার বয়সের তুলনায় অনেকটাই বেশি। আসলে আমাদের তেমন তাড়া ছিল না তার বিয়ের বিষয়ে। তবে নন্দের অনুরোধে আমি তাদের বাড়িতে ডেকেছিলাম। আমি এই দেখার ব্যবস্থা এমন এক সময়ে করেছিলাম যখন বাবা বাড়িতে ছিলেন না। আর আমি বাবাকে এ বিষয়ে কিছুই জানাইনি। কিন্তু যখন বাবা জানতে পারলেন তখন তিনি ভীষণ রেগে গেলেন এবং বললেন, তুমি কি পাগল হয়েছ? সোনিয়া মাত্র 16 বছরের মেয়ে, আর তুমি তার জন্য এখনই বিয়ের প্রস্তাব আনছ। যদি এখানে থাকতে না পারো তবে নিজের শ্বশুর বাড়িতে চলে যাও। বাবার এই প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে গেলাম। কারণ এটা তো কেবল সাধারণ একটি দেখাশোনা ছিল মাত্র। আমি তো বিয়ে ঠিক করিনি। বাবার সোনিয়ার প্রতি অতিরিক্ত মনোযোগ আমাকে চিন্তিত করেছিল। যদিও আমি সরাসরি কিছু সন্দেহ করিনি তবে তাদের আচরণ আমাকে ক্রমেই সন্দেহজনক লাগতে শুরু করেছিল। সোনিয়াকে প্রায় বাবার পিছনে ঘুরতে দেখতাম। বাবা আমার সাথে এত রাগ করলেও আমি শ্বশুরবাড়ি যেতে চাচ্ছিলাম না। দাদা যিনি আমাদের বাড়ি থেকে 2টি বাড়ি পড়ে থাকতেন আমাদের মধ্যে এই সমস্যা লক্ষ্য করেছিলেন। তিনি বাবাকে বোঝানোর চেষ্টা করলেন যে মেয়ের সাথে এমনভাবে কথা বলা ঠিক নয়। কিন্তু বাবা কারো কথা শোনার মতো অবস্থায় ছিলেন না এবং রেগে নিজের ঘরে চলে গেলেন। তার পিছনেই সোনিয়া এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকে গেল। যেন বাবার প্রতি তার অতিরিক্ত খেয়াল ছিল। দাদাজি আমাকে বললেন, শিলা, তোমার যদি বাবার এই আচরণ পছন্দ না হয় তুই নিশ্চিন্তে শ্বশুরবাড়ি চলে যা। আমি এখানে দুজনেরই খেয়াল রাখব। কোনো চিন্তা করিস না। দাদা খুব দায়িত্বশীল একজন মানুষ ছিলেন এবং সব সময় আমাদের বাড়ির খেয়াল রাখতেন। 2 দিন পর আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। সেখানে পৌঁছে দেখি আমার ননদ আগে থেকেই এসেছে। সে বলল, শিলা, আমি তোকে শুধু একটা পরামর্শ দিয়েছিলাম। ওই পরিবার থেকে আমার কাছে ফোন এসেছিল। তিনি বললেন, তোমার বোন সম্পর্কে আমাকে কিছু ভিন্ন কথা বলা হয়েছে। তারা বলেছে মেয়েটি বিয়ের আগেই শরীরে অদ্ভুত পরিবর্তন করে ফেলেছে। আমার শ্বশুর বাড়িতেও সোনিয়ার শারীরিক পরিবর্তন নিয়ে কথা হচ্ছিল। এরপর ননদ আমাকে বললেন, শিলা, রাগ করো না। তবে এখনো তোমার হাতে অনেক সময় আছে।
তুমি এখনই ভালো কোনো পরিবারের সাথে সোনিয়ার বিয়ের ব্যবস্থা করো, কারণ তার বয়স আরও বাড়লে শরীরের পরিবর্তন আরও বেশি হবে। তখন তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। আমার নন্দের কথা সত্যি ছিল। আমি তার কাছ থেকে আরও 4-5টি প্রস্তাবের জন্য যোগাযোগ নম্বর নিলাম এবং সরাসরি আমার বাবার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে বাবাকে স্পষ্ট বললাম, আমি সোনিয়ার জন্য পাত্র দেখতে শুরু করেছি। বাবা এতে খুব রেগে গেলেন, কিন্তু আমি তার রাগের পরোয়া করলাম না, কারণ আমি আমার বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। বাবা রাগান্বিতভাবে বললেন, সোনিয়ার বিয়ে হয়ে গেলে আমি কিভাবে এই বাড়িতে একা থাকব? তোমার মা চলে যাওয়ার পর সোনিয়া আমার জন্য তোমার মায়ের মতো হয়ে উঠেছে। বাবার কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আপনার স্ত্রীর মতো বলতে চান? মানে সে খুব যত্নশীল। তিনি সঙ্গে সঙ্গে কথা ঠিক করে বললেন, মানে সে আমার খুব খেয়াল রাখে। তার বিয়ের পর আমার দেখাশোনা কে করবে? আমি বাবাকে বললাম, আপনার পেনশন তো প্রতি মাসেই আসে। আপনি একজন সেবিকা রাখতে পারেন, যিনি 24 ঘন্টা আপনার যত্ন নেবেন। আসলে বাবাকে বোঝানোর প্রয়োজন ছিল না, কারণ সোনিয়া সব সময় আমার কথা শুনত। আমার দেখানো 4-5টি সম্পর্কের মধ্যে একটি পরিবার তানিয়াকে পছন্দ করেছিল। সেই পরিবার আমাদের শহরে ছিল এবং ছেলেটি একটি বড় কোম্পানিতে চাকরিও করত। সোনিয়ার 18 বছর হতে এখনো 1 বছর বাকি ছিল। তবে আমি কাউকে কিছু না জানিয়েই সেই সম্পর্কটি ঠিক করে দিলাম এবং দ্রুত তার বিয়ে দিয়ে দিলাম। সোনিয়ার বিয়ে হয়ে যাওয়ায় আমি নিজের মনে শান্তি পেলাম, কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি। বিয়ের প্রথম রাতের পরেই দ্বিতীয় দিনেই তানিয়া বাড়ি ফিরে এসেছিল। তার স্বামী রাগ করে তাকে বাড়িতে রেখে চলে গিয়েছিল, আর সোনিয়ার ও কাজ ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সোনিয়া, মাত্র একদিনেই এমন কি ঘটল শ্বশুর বাড়িতে যে তোমার স্বামী এত রেগে গিয়ে তোমাকে এখানে রেখে দিল? তখন সে বলল, আমি ওর সাথে থাকতে পারবো না। সোনিয়া সঠিকভাবে কিছু বলতে চাইছিল না, তাই আমি তার স্বামীকে ফোন করলাম এবং জিজ্ঞেস করলাম, কেন সে সোনিয়াকে তার বাপের বাড়িতে রেখে গেল? তখন তার স্বামী বলল, তোমার বোন সোনিয়া প্রথম রাতেই কিছু অশোভন কথা বলেছে। যখন আমি তার কাছে গিয়েছিলাম সে বলল, আমি তোমার সাথে মানিয়ে নিতে পারবো না। আমি শুধুমাত্র আমার বাবার সাথে অভ্যস্ত। মাত্র 16 বছরের একটি মেয়ে এমন কিছু বলবে তা শুনে আমার কাছে অদ্ভুত লেগেছে। এছাড়াও আমরা জেনেছি যে সোনিয়া গত কয়েক মাস ধরে তার বাবার সাথে একা এই বাড়িতে বাস করছে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়, সে তার আসল বাবা নন। তুমি যেটা ভালো মনে করো সেটা করতে পারো, কিন্তু আমি তাকে আমার বাড়িতে ফিরিয়ে নিতে পারবো না। সোনিয়া কেন এমন পাগলামি করল আমি কিছুই বুঝতে পারছিলাম না। নিজের মেয়েকে বিয়ের দ্বিতীয় দিনই বাড়িতে ফিরে আসতে দেখে আশ্চর্যজনকভাবে তার বাবা একটুও চিন্তিত ছিল না, বরং তিনি অনেক খুশি ছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি রাতে সোনিয়াকে তার ঘরে ডাকতেন এবং বসাতেন। কিছুদিন পর আমার সামনেই তিনি সোনিয়ার জন্য কিছু পোশাক কিনেছিলেন, যা সোনিয়ার শরীরের মাপের চাইতে যথেষ্ট ছোট ছিল। তখন সোনিয়া সেই পোশাকগুলো পরেনি। কিন্তু শনিবারে আমি যখন আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে আমি দেখি সোনিয়া সেই ছোট্ট পোশাক পরে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমার চোখ অবাক হয়ে গিয়েছিল, কারণ সে তার বাবার সামনেই ছোট পোশাক পরে হাঁটছিল। বাবা যেভাবে তাকে দেখছিলেন সেটা দেখে আমি সাথে সাথেই সোনিয়ার হাত ধরে আটকে দিলাম। আমার ঘরে নিয়ে গেলাম এবং বললাম, সোনিয়া, এখন তুমি আর ছোট মেয়ে নেই। একবার নিজেকে আয়নায় দেখো। বাবার সামনে এমন ছোট পোশাক পরে ঘুরে বেড়ানো কি ঠিক? সোনিয়া আমার কথাগুলো শান্তভাবে শুনল, কিন্তু কোনো রকমের জবাব দিল না। সেদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, তখন হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়েছে। ঘুম ভেঙে দেখি পাশে সোনিয়া নেই। আমি তাকিয়ে দেখলাম সে ঘর থেকে বাইরে যাচ্ছিল। আমি তার পিছনে পিছনে গেলাম এবং দেখলাম সে বাবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে ডাকলাম, সোনিয়া, এত রাতে কোথায় যাচ্ছ? কিন্তু সে আমার কথার কোনো প্রতি উত্তর দিল না, এমনকি আমার দিকে একবার তাকালো না। আমি তার সামনে এসে দাঁড়ালাম এবং তখন বুঝলাম সোনিয়া আসলে ঘুমের মধ্যে হাঁটছিল। পরের দিন সকালে আমি তাকে জিজ্ঞেস করলাম, সোনিয়া, তোমার কি ঘুমের মধ্যে হাঁটার সমস্যা আছে? সে বলল, আপু, আমার তো ঠিক জানা নেই। আমি রাতে ঘুমের মধ্যে হাঁটি, কিন্তু কিছুই তো আমার মনে থাকে না। আমরা যখন কথা বলছিলাম তখন আমার স্বামীর ফোন এলো।
তিনি কয়েকদিনের মধ্যে আমাকে নিয়ে যেতে আসবেন বলে জানালেন। সোনিয়া এই কথোপকথন শুনে আমাকে যেতে দিতে একদম রাজি ছিল না। ঠিক সেই মুহূর্তে দাদু সেখানে এসে হাজির হলেন। ৬০-৬৫ বছর বয়স হলেও দাদু এখনো বেশ শক্তিশালী ছিলেন। আমাদের কথাবার্তা তিনি শুনছিলেন। দাদু সোনিয়াকে বললেন, তুমি শ্বশুর বাড়িতে থাকতে চাও না, কিন্তু তোমার বড় বোন তোমার মতো নয়, তার অনেক দায়িত্ব আছে। বাপের বাড়ি মেয়েদের জন্য অল্প সময়ের জায়গা, তাকে তার দায়িত্ব পালন করতে হবে, তাকে বাধা দিও না। দাদু সোনিয়ার কাঁধে হাত রেখে কথা বলছিলেন, কিন্তু হঠাৎ সোনিয়া দাদুর হাত ঝেড়ে ফেলল এবং বলল, আমাকে অযথা উপদেশ দিতে আসবেন না। সে আমার বোন, তার সাথে কি কথা বলতে হবে সেটা আমি নিজেই দেখে নেব। আপনি নিজের বিষয়টা ভালোভাবে দেখুন। সোনিয়ার এমন অদ্ভুত আচরণ আমার ভালো লাগেনি। কয়েকদিন পর আমার স্বামী আমাকে নিতে আমার বাপের বাড়িতে এলো। সোনিয়া তার জামাইয়ের কাছে কিছু দিনের জন্য বাড়িতে থাকার জেদ ধরল। আমার স্বামীও সোনিয়ার জেদ দেখে রাজি হয়ে গেলেন। আমার স্বামী আমাকে বলল, শিলা, তুমি গত কয়েকদিন ধরে বাপের বাড়িতে আছো। এই সময় তোমার বোনের সাথে অনেক কিছু ঘটেছে। তুমি একবারও কি তার সাথে এই বিষয়ে কথা বলেছ? আমি বললাম, এ নিয়ে কথা বলার কি আছে? যা হচ্ছে সবই তো সে তার নিজের ইচ্ছেতেই করছে। আমার কথা শুনে স্বামী শুধু মাথা নাড়ালো, কিন্তু কিছু বলল না। সেদিন রাতে আমরা একসাথে ঘুমাতে গেলাম, আর সোনিয়া তার বাবার ঘরে ঘুমাচ্ছিল। পরের দিন আমরা সবাই ছোট একটি ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। সকালে উঠে দেখলাম সোনিয়া বাবার ঘর থেকে বের হয়নি। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, সোনিয়া কোথায়? বাবা বলল, হয়তো বাড়ির মধ্যে কোথাও আছে। তাকে খুঁজতে খুঁজতে আমি ছাদে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সোনিয়া এক কোণে বসে আছে এবং বারবার তার পেট চেপে ধরছে। আমি বললাম, সোনিয়া, তোর কি পেট ব্যথা করছে? তুমি এখানে একা বসে আছো কেন? সে কোনো উত্তর দিতে চাচ্ছিল না। আমি আবার বললাম, সোনিয়া, তুমি তো তোমার জামাইকে এখানে থাকার জন্য জেদ করেছিলে। তোমার জামাই পুরো ট্রিপের আয়োজন করেছে। আমরা বাইরে ঘুরতে যাচ্ছি আর তুমি এখানে বসে আছো। ঠিক করে বলো, কি হয়েছে তোমার? আমি যখন কথা বলছিলাম হঠাৎ সোনিয়া আমাকে জড়িয়ে ধরে আরো জোরে কাঁদতে শুরু করলো। সে বলল, দিদি, আমি কোথাও যেতে চাই না। দয়া করে তুমি বাবাকে নিয়ে যাও। আজ আমি আমার স্বামীকে ভীষণ মিস করছি। সোনিয়ার হঠাৎ করে তার স্বামীকে কেন এত মনে পড়ছে সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি সোনিয়ার কথা কিছুতেই বুঝতে পারছিলাম না, তাই তাকে ঘরে নিয়ে এলাম। ঘরে এসে নিজের ঘরে ঢুকে চুপচাপ হয়ে গেল। তখন আমি বাবাকে বললাম, সোনিয়ার শরীর হয়তো ভালো নেই, কাল তাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। বাবা সেদিন ছুটিতে ছিলেন, কিন্তু হঠাৎ মনে পড়ল জরুরি কিছু কাজ বাকি আছে। তিনি বললেন, তোমরা ঘুরতে যাও, আমি কাজে যাচ্ছি। বাবার আচরণ আমার কাছে অদ্ভুত লাগল। তিনি বাড়িতে থাকার কথা বলেছিলেন, অথচ এখন কাজের অজুহাত দিচ্ছেন। সোনিয়া বলল, আমি যতই অসুস্থ থাকি না কেন তোমাদের সাথে বাইরে যাব। আমি জানতাম তার শরীর ভালো নেই, তাই বললাম, আজ তুমি বিশ্রাম করো, কালকে আমরা বাইরে যাব। পরে বাবা আর সোনিয়া আমাদের সাথে বাইরে গেলেন না, কিন্তু আমি আর আমার স্বামী ঘোরার পরিকল্পনা বাতিল না করেই বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় আমার স্বামীকে নিয়ে বাড়ি ফিরে দেখি সোনিয়ার ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। তার সেই আওয়াজ শুনে আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম। আমরা দৌড়ে তার ঘরের কাছে গেলাম, কিন্তু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আমার স্বামী দরজা ভেঙে ফেলল, আর ভেতরে যা দেখলাম তাতে তো আমরা গভীরভাবে বিচলিত হয়ে পড়েছিলাম। আমার 16 বছরের বোন এমন একজন বৃদ্ধের সাথে ছিল, যার আচরণ একেবারেই অনুচিত, অপ্রত্যাশিত ছিল। সেই দৃশ্য দেখে আমার স্বামী প্রচণ্ড রেগে গিয়ে সরাসরি সেই ব্যক্তির দিকে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে শুরু করে। যখন আমরা বাড়ি থেকে বাইরে ছিলাম তখন শুধু বাবা আর সোনিয়া ঘরে ছিল, কিন্তু যেটা ঘটছিল তার কেন্দ্রে ছিল এক প্রবীণ ব্যক্তি, যিনি প্রায় 60 বছরের একজন বৃদ্ধ। আমি বাবার ঘরে গিয়ে দেখি তিনি সম্পূর্ণভাবে অচেতন অবস্থায় পড়ে আছেন। ঠিক সেই মুহূর্তে সোনিয়া আমার কাছে ছুটে এসে জড়িয়ে ধরে। আমি তাকে শান্ত করে জিজ্ঞেস করলাম, সোনিয়া, আসলে এসব কি ঘটছে? এই ব্যক্তি কি তোমার সাথে এর আগেও এমন কিছু করেছে? সোনিয়া চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ দিদি, দাদু অনেকবার আমার সাথে এভাবে অন্যায় আচরণ করেছে।
এমনকি গতকাল রাতেও তার আচরণ খুবই খারাপ ছিল। দাদু বাবাকে কিছু টাকা ঋণ দিয়েছিলেন, কারণ বাবার বাজে অভ্যাসের জন্য আমাদের বাড়িটা প্রায় বিক্রি করে দেবার পথে ছিল। তখন দাদু আমাদের সাহায্য করেছিলেন। বাবা সেই ঋণ শোধ করতে না পারলে হয়তো আইনগত সমস্যায় পড়ে যেতেন। সে সময় আমি ভেবেছিলাম দাদু একজন ভালো মানুষ, কিন্তু পরে বুঝতে পারলাম তার আসল চেহারা অন্যরকম। দাদু প্রতি রাতেই বাড়িতে এসে বাবার সাথে মদ খেতেন, আর বাবা ঘুমিয়ে পড়লে আমাকে অত্যাচার করতেন। গতকালকেও একইভাবে আমাকে হুমকি দিয়ে বললেন, কাউকে বললে বাবাকে জেলে পাঠাবেন। এতদিন এসব সহ্য করেছি, কিন্তু তোমাকে বলতে পারিনি আপা। তুমি আমাকে সব সময় ভুল বুঝেছ, কখনো আমার পাশে দাঁড়াওনি। আর বাবাকেও এসব কিছু বলতে পারিনি, কারণ তিনি বারবার মদের মধ্যে ডুবে যেতেন। বাবা সব সময় আমার সাথে রাগ করতেন, আর আমি কিছুই করতে পারতাম না। বিয়ের পরেও সেই বৃদ্ধ লোকটার কথা মনে পড়ত, যা আমাকে খুব কষ্ট দিত। এজন্য রাতে ঘুমের মধ্যে অজান্তেই কিছু বলতাম, কখনো বাবার নামও বেরিয়ে আসত। আমার স্বামী আমাকে বুঝতে পারেননি। বিয়ের দুদিন পরেই আমাকে বাপের বাড়ি রেখে চলে যান। সোনিয়ার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমার স্বামীও ওর কথা শুনে কাঁদছিলেন। আমি তাকে না বুঝেই সব সময় রাগ দেখিয়েছি। বড় বোন হিসেবে আমার দায়িত্ব পালন